এখানেই শেষ নয়, দেখালাম তো পানিহাটির ঘটনা, এবার দেখাবো মালদার হাবিবপুর। সেখানেও আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর নাবালিকাকে হুমকি দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ? হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ। অভিযোগ করেছি থানায়, অভিযোগ করে থানার পুলিশ যায় ওকে নিয়ে আসলো। ওকে নিয়ে আসলো, নিয়ে আসে থানাতে এসে। খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে? হ্যাঁ, খারাপ কাজ করেছে। কি চান? শাস্তি চান? আমি শাস্তি চাই, আমি শাস্তি চাইছি, আমি শাস্তি চাইছি। কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে? আরো বিস্তারিত সেবক আমাদের জানাতে পারবে। সেবক, মালদার হাবিবপুরের এই আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে, এলাকাবাসী কি বলছেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ডাক্তার তুমি একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, নবম শ্রেণীর পড়ুয়া, বছর 15-র এই নাবালিকা, তিনি আদিবাসী কিশোরী। তাকে মাঝে মধ্যেই এই যে হাতুড়ে চিকিৎসক অভিযুক্ত, তার বাড়িতে যাতায়াত ছিল এবং চিকিৎসা সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে শেখাচ্ছেন, এরকম একটি বিষয় ছিল। গতকাল তাকে বাড়িতে ডেকে পাঠান এই চিকিৎসক। অন্যান্য দিনের মতো যখন স্বাভাবিক বিশ্বাসে সে বাড়ি চলে যায়, সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। বাড়িতে একা পেয়ে প্রথমে ধর্ষণ করা হয়, এরপর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারকে এসে পুরো বিষয়টি এই কিশোরী জানায়। তারপরে এই পরিবারের লোকজন কিন্তু এ নিয়ে সরব হন। প্রতিবেশী পরিজন তারা কিন্তু চড়াও হন, বেঁধে রেখে মারধর করা হয় চিকিৎসককে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে পুলিশ এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পক্সো আইনে পুলিশ মামলা রুজু করেছে, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এবং আজকে মেডিকেল পরীক্ষা হয়েছে মালদা মেডিকেল কলেজে এই আদিবাসী কিশোরীর। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, কিন্তু এই ঘটনায় উত্তেজনা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোনিয়া, বেশ। পানিহাটির ঘটনা দেখলেন, মালদার ঘটনা দেখলেন, এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বংশিয়ারি, সেখানেও উত্তেজনার পরিস্থিতি। কারণ এই ধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ, মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বংশিয়ারিতেও নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠে আসছে। একটা জ্বালালাম, জ্বালিয়ে মানে লোকটা মানে বের হয়ে গেল। ওই ছেলেটা দু হাতে ধরে চুলটা আমাকে একদম মাটিতে লেপটে পড়ে। তারপরে মেয়েটাকে দেখলাম বেহুঁশ হয়ে পড়ে গেছে, দেখছি গলা দুলিয়েছে। হ্যাঁ, মেরে ফেলার চেষ্টা হয়েছে। সুজন রয়েছেন আমাদের সঙ্গে। সুজন, আরজি করের ঘটনার পর উত্তপ্ত চারিদিক, তারপরেও এ ধরনের অভিযোগ একের পর এক উঠে আসছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি নাবালিকা কেমন রয়েছেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, প্রথমে যে প্রশ্নটা করলে, নাবালিকা এখন মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু ব্যবস্থা যদি বলা যায়, পুলিশ প্রশাসনের তরফে কিন্তু যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মহকুমা আদালতে তোলা হয়েছিল। প্রথম থেকে যদি তোমাকে একটু ঘটনাটা বলতে যাই সোনিয়া, যে গতকাল রাত্রে খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো মেয়েটা ঘুমাতে যায় নাবালিকা, এবং তার মা সে বাইরে ঘুমাচ্ছিল এবং ঠিক হঠাৎই তার মা এক অস্বাভাবিক শব্দ শুনতে পায় গভীর রাতে। সে যখনই ঘরে ঢোকে, দেখে যে এক যুবক তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করছে, দড়ি রয়েছে তার গলায়। এমনই ঘটনা দেখতে পেয়েই অভিযুক্ত কিন্তু তার মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পলাতক হয়। সঙ্গে সঙ্গে নাবালিকার মা তাদেরকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এবং বংশিয়ারি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে বংশিয়ারি থানার পুলিশ এবং পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্তকে কিন্তু তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আজ মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। এই যে পুরো একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করার চেষ্টা, যার জন্য কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছিল পুরো এলাকা এবং এলাকার মানুষজন কিন্তু অভিযুক্ত যিনি রয়েছেন তার কিন্তু বাড়ি কিন্তু ভাঙচুরের চেষ্টা করে, ভাঙচুর করা হয়, তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙা হয় এবং বাড়ির সামনে একটি খড়ের জায়গা ছিল, সেটিকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল এবং উত্তপ্ত রয়েছে পুরো এলাকায়। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু বংশিয়ারি থানার প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
কোনো খুব প্রিলিমিনারি একটা রেপের কমপ্লেন এসেছে একটা আদিবাসী মাইনর মেয়ে খুব আর্লি স্টেজে ইনভেস্টিগেশন চলছে তাকে এখনো টু আর্লি টু হ্যাঁ। এখানেই শেষ নয়, এবার দেখাবো হাবড়ার মসলন্দপুর। সেখানেও শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রাস্তা অবরোধ হয়ে গিয়েছে। মসলন্দপুরে স্থানীয়দের রাস্তা অবরোধে উত্তেজনার পরিস্থিতি। পড়শি যুবকের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার, পুলিশের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ করছে পরিবার। জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানতে চাইবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, একদিকে এই অভিযোগ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রাস্তা অবরোধ, কি অবস্থা সেটা যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি তো হাবড়া থানায় পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমনটাও অভিযোগ উঠে আসছে। একদম দেখো, এই ধরনের তুমি দ্বিতীয় যে প্রশ্নটি করলে, অর্থাৎ তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে, পুলিশ প্রথমে পাত্তা দিতে চায়নি, তারপরেই তারা বাধ্য, অর্থাৎ একেবারে ছোট্ট শিশুকে যৌন নির্যাতন, এবং যখন তারা থানার দ্বারস্থ হয় থানা তখন কোনো পাত্তা দিতে চায়নি, তারপরেই তারা একেবারে বসিরহাট মসলন্দপুর যে রোড রয়েছে খুব গুরুত্বপূর্ণ রোড, সেই রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যৌন নির্যাতন হয়েছে শিশুর সঙ্গে, এবং যেখানে আর্যিকর ঘটনা নিয়ে রাজ্য দেশটা উত্তাল, সেখানে এই ঘটনা, এবং এই পাড়াতেও একাধিকবার এই জাস্টিস ফর আর্যিকর নিয়ে একাধিকবার মিছিল হয়েছে, সেখানে এই ছোট শিশুকে শিশুকে সেখানে যৌন নির্যাতন করা হলো, এবং পুলিশের উপরে তারা ভরসা করে পুলিশের কাছে গেলেন, কিন্তু পুলিশ কোনো পাত্তা দিলেন না। তারপরে তারা রাস্তা অবরোধ করলেন এবং দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, এই গ্রেপ্তার নিয়েও পুলিশের গড়িমেশি অবস্থা। তারপর রাস্তা অবরোধ করলেন, তারপরে পুলিশ বাধ্য হয়ে একেবারে সীমান্তবর্তী থানা স্বরূপনগর, সেখান থেকে তা পুলিশ সূত্রে খবর এই অভিযোগ হওয়ার পরেই বাংলাদেশে পালানোর একটা শখ হয়েছিল, তারপরেই স্বরূপনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে, তারপরেই অবরোধ তোলে। কিন্তু পুলিশের একটা গড়িমসির অভিযোগ তুলছে তার পরিবার এবং এলাকার মানুষজন, যেখানে এই আর্যিকর নিয়ে বারংবার এলাকায় মিছিল হয়েছে, নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল হয়েছে, জাস্টিস ফর আর্যিকর তুলে মিছিল হয়েছে, সেখানে কেন পুলিশের এত গড়িমসি, এই প্রশ্ন কিন্তু এলাকার মানুষ তুলেছেন। অবশেষে পুলিশ গ্রেপ্তার করার পরেই তাহলে তারা অবরোধ তুলে নেয়, কিন্তু যেভাবে পুলিশের উপরে ক্ষোভ জমছে, অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ করার পরেও পুলিশ নেই কোনো ব্যবস্থা নিচ্ছিলেন না বা নেবেন না, এরকম অভিযোগ তুলে তারা রাস্তায় নামে, ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। তারপরে অভিযুক্ত গ্রেপ্তার করার পরেই এলাকা শান্ত হয়। বেশ, আরজিকরের ঘটনার পর বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এগরার ঘটনার দিকে একটু আমরা নজর রাখবো, কারণ নিরাপত্তার দাবিতেই স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হলো। স্কুলে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠে আসছে, আর সেই দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করা হয়। এগরার বরিদা প্রাথমিক বিদ্যালয়ে তালা দিয়ে দেয় স্থানীয়রা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আগে ছবিটা দেখাই। আরো বিস্তারিত পঙ্কজের থেকেই জানবো। পঙ্কজ, আমরা দেখতে পেলাম ছবিটা, এগরা থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামেও অভিযোগ, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। দেখো সোনিয়া, তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে গতকাল যেখানে বিজেপির ডাকা বন্ধ, কিন্তু যেখানে স্কুলের মধ্যে, যেখানে স্কুলের যে বন্ধের জন্য বন্ধ সফল করার জন্য বিজেপি কর্মী সমর্থকরা এই যে বরিদা যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে এসেছিলেন। সেখানে বিজেপি কর্মী সমর্থকরা এসে যখন বেরিয়ে যায়, তখন কিন্তু পরে তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্য আশিস সাহু সহ আদার্স কর্মীরা কিন্তু তারা আসে এই তৃণমূল কংগ্রেসে। সেখানে তারা জিজ্ঞাসাবাদ করে যে স্কুলের শিক্ষকদের যে কারা এসেছিল স্কুল বন্ধ করার জন্য, সেই সমস্ত বিজেপি কর্মীদের নামগুলো বলো। তখনই কিন্তু স্কুলের যে শিক্ষক সেই তাদের নামের পরিচয় জানাননি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা এসেছিলেন, সেই ক্ষেত্রে সেই শিক্ষকদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সদস্য এবং যে তাদের যে যেখানে যেটা অভিযোগ করছে যে আশ্রিত দুষ্কৃতীরা প্রায় 50 জন এসে কিন্তু তাদের শিক্ষক যে শিক্ষিকাদের উপর মারধর করে এবং স্কুলে ভাঙচুর করে বলে এমনটাই অভিযোগ করছে স্কুলের শিক্ষকরা। সেই ক্ষেত্রে এই যে গ্রামবাসীরা আজকে কি করেছে, স্কুলে তালা বন্ধ রেখে কিন্তু তারা যা অভিযোগ জানাচ্ছে, যেখানে স্কুলে নিরাপত্তা উঠছে, যেখানে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে স্কুলের শিক্ষক সহ যে মাস্টাররা ছাত্রছাত্রীরা কিরকম ভাবে নিরাপত্তা থাকবে সেই বিষয়ে কিন্তু সেই নিয়ে কিন্তু গ্রামবাসী এবং অভিভাবকরা মিলে কিন্তু একেবারে, এবং শিক্ষকদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা চেয়েই তো গ্রামবাসীরা স্কুলে তালা ঝুলিয়ে দেয়। স্কুল বন্ধ করেছি যে এখন বাচ্চাদের তো নিরাপত্তা করতে হবে। পঞ্চায়েত সদস্য ছিল, ওনাকে ভোটার ডেকে তাকে জিজ্ঞাসা করে গ্রাম ডেকে তারপর মোটামুটি স্কুল চালু করবো। এর জন্য দায়ী মানে সেবুদের পঞ্চায়েত আশিস সাউ।
আরজিকরের ঘটনার প্রতিবাদ, তারপর নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানের পরের দিন বিজেপি 12 ঘন্টার বন্ধ ডাকে। আর সেই বন্ধে এগরার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত বন্ধ রাখার অভিযোগ ওঠে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দিল তৃণমূলের বিক্ষোভ। তালা দিয়ে আরো বিস্তারিত পঙ্কজের কাছ থেকে জানবো। পঙ্কজ, এগরায় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত বন্ধ রাখার অভিযোগ ওঠে। পঞ্চায়েত অফিসে গিয়ে সাধারণ মানুষ পরিষেবা পায়নি, ক্ষোভ সেখানকার মানুষের মধ্যে। হ্যাঁ, মূলত তুমি জানো যে গতকাল যেখানে বিজেপি ডাকা বন্ধ ছিল, যেখানে আরজিকর ঘটনা নিয়ে, সেক্ষেত্রে যে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত রয়েছে এগরা 2 নম্বর ব্লকে, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত গতকাল কিন্তু স্যার বন্ধ ছিল। সেক্ষেত্রে যে সমস্ত পরিষেবা নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দা সহ এলাকার মানুষরা আসে, তখন পঞ্চায়েত অফিসে কোনো পরিষেবা পায়নি, ঘুরে যেতে হয়। তখনই আজকে কি করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পঞ্চায়েত অফিসের তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে গতকাল কেন বন্ধ ছিল, তাদের সেই বন্ধের জন্য তাদেরকে কৈফিয়ত দিতে হবে, না হলে কিন্তু এই যে তালা খোলা হবে না, এবং এই বিষয়ে যদি না পরিবর্তন না আসে তাদের কিন্তু আরো বৃহত্তর আন্দোলন নামবে, এমনটাই কিন্তু জানিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই নিয়ে কিন্তু আজকে সারাদিন যেখানে 1:30টা পর্যন্ত অঞ্চল অফিস বন্ধ থাকে, তারপরেই কিন্তু যেখানে বিডিও অফিসে জানিয়ে তারপরে বিডিও অফিসের বিডিও এসেই কিন্তু তালা খুলে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যায়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দাবি এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যেখানে রয়েছে তৃণমূল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। তৃণমূলদের অভিযোগ যেখানে তারা কোনো কাজকর্মই করছে না, বিভিন্ন রকমের যে কাটমানি খাওয়ার থাকে তারা কিন্তু থাকে। এই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে কঠোরভাবে যেখানে একেবারে সরব হয় যে বিক্ষোভকারী, সেক্ষেত্রে যে তারা মাইক নিয়ে এবং তালা অঞ্চল অফিসের সামনে কিন্তু তারা গেটে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। গতকাল বহু মানুষ এখান থেকে এসে পরিষেবা না পেয়ে ঘুরে গেছে। যে প্রতিনিয়ত যে দুর্নীতি করছে, একটা ড্রেন ভেঙে পড়ে যাচ্ছে, গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে, সেখানে টেন্ডার না করে অমিল করে গাছ বিক্রি করে দিচ্ছে, সেই সমস্ত টাকা কোথায় যাচ্ছে। তাই আমরা এক্ষুনি বিডিও সাহেবের কাছে যাব, বিডিও সাহেবের কাছে গিয়ে আমরা এই অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য বিডিও সাহেবের কাছে তুলে ধরবো, যাতে এই দুদিন যে কর্মচারীরা এখানে আসেনি তারা যেন কোনোভাবে সই না করতে পারে, সেই ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে। দুর্নীতির আতুরঘর তৃণমূল কংগ্রেস, সে আবার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে। আর ভারতীয় জনতা পার্টি দুর্নীতি করে না, কোনো নথি নেই, কোনো তথ্য নেই তাদের কাছে, ভুলভাল তথ্য এই সমস্ত নিয়ে করছে, মানুষকে উত্তেজিত করছে, উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি এগরা 2 নম্বর ব্লকে সরে গেছে। তৃণমূল কংগ্রেস মাটি ফিরে পাওয়ার জন্য এই সমস্ত কতিপয় কয়েকজনকে নিয়ে এগুলো করছে। এগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি বিন্দু মাত্র ভাবছে না। আমরা খবর দেখাই আপনাদের জন্য, একটু বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে আমরা নজর রাখবো, কারণ সেখানে আবার 30 লক্ষ টাকা খরচা করা হয়েছে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য। কিন্তু সাবমার্সিবল পাম্প থাকলেও জল কেন পাওয়া যায় না, কি কারণ? কৃষকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আগে অভিযোগটা শোনাবো। জলের অভাবে চাষ করতে পারছি না, প্রায় 150 বিঘার মতন জমি আছে। প্রতি বছর বীজ ফেলি আর বীজ মরে যায়। তারপরে সরকারকে আবেদন করার পর 2008 সালে এটা স্যাংশন হয় ডিপটেল, 2016 সালে কন্ট্রাক্টর ঢিলেমি করে কমপ্লিট করে দিয়েও মানে জল দেখায়নি। কত টাকার প্রজেক্ট? প্রায় 30 লক্ষ টাকার প্রজেক্ট। হ্যাঁ, তারপরে আমরা চাষিরা কেউ জানতেই পারলাম না, অথচ কন্ট্রাক্টর বেরিয়ে চলে গেল, পঞ্চায়েতকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। মাঝখান থেকে সরকারের যে টাকা সেটা 9-6 হয়ে গেল। আমাদের কোনো কাজের কাজ কিছু হলো না এবং সুরাহা হলো না। সরকারের টাকা 9-6 হয়ে গেল বলছেন। 2016-এ পাম্প বসানো হয়েছে। দেবব্রতর কাছে যাব। 2016-এ পাম্প বসানো হলো, 8 বছর ধরে কেন পড়ে রইল, জল কেন পাচ্ছেন না তারা, প্রশাসন কি বলছে? একেবারে সোনিয়া, দেখো, বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেমনটাই জানাচ্ছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে এবং স্থানীয় যে বিডিও রয়েছে তাকে বলা হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে। যদি কৃষকদের যে অভিযোগ সেই অভিযোগ সত্য হয় তবে তারা কৃষকদের সমস্যার সমাধান করা হবে। তোমাকে জানাবো যে রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপসলের যে 150 বিঘা জমি রয়েছে, এই জমির ওপর কৃষকরা চাষ করতে পারে না। দীর্ঘদিন ধরে সরকারের কাছে তারা দাবি করে যে এই এলাকায় যাতে একটা চাষের জন্য সাবমার্সিবল তৈরি করে দেওয়া হয়,
কৃষকদের ডাকে সাড়া দিয়ে 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু প্রায় 30 লক্ষ টাকা ব্যয় করে এবং সাবমার্সালের জন্য একটি সংস্থাকে বরাদ দেয়। 2008 থেকে 2016 অতি ঢিলামির সাথে ওই সংস্থা পাম্প তৈরি করে দিলেও তো কৃষকদের যেটা অভিযোগ যে তখন স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তাকে হ্যান্ড ওভার দিয়ে দেয় ওই বরাদ পাওয়া সংস্থা। তখন থেকেই কিন্তু যে সাবমার্সিবল তৈরি করা হয় তাতে এক বিন্দুও জল পড়েনি। কারণ 2016 সাল থেকে 2024 সাল 8 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এক বিন্দুও জল পড়েনি এই সাবমার্সিবল দিয়ে। কৃষকরা জানাচ্ছেন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। বেশ, এটা হ্যান্ডওভার নেওয়া হয়েছিল, তারপরে এটা জল বেরিয়েছিল, তারপর যে খারাপ হয়ে গেছে তারপর থেকে আমরা চেষ্টা করছি এটা সারাবো। বা আমার দপ্তরে এটা হয়েছিল পঞ্চায়েত সমিতির থেকে, পঞ্চায়েত থেকে তো ডিপটিল হয়নি, তো ওটা সারানোর জন্য আমরা আপাতত আবার লিখে পাঠানো হয়েছে সমস্যার থেকে। সমস্যার সমাধান হবে, সমাধান চেষ্টা চলছে। আর পঞ্চায়েত থেকে কাজটা আমার না, আর ডিপটিল তো পঞ্চায়েত থেকে আমরা করতে পারিনি, তো ওইটা যথেষ্ট চেষ্টা করছি আমি এবং দপ্তর। ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় চাষিদের কাছ থেকে ওই অভিযোগ আমরা কিছুদিন আগে পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্র আমি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাকে নির্দেশ দিয়েছি যাতে করে তদন্ত করে দেখে তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এবার নজর রাখবো গোয়ালপুকুরের দিকে। জল সমস্যা মেটাতে সরকার উদ্যোগী, কাজ শুরু হয়েছে জল জীবন মিশন প্রকল্পের, কিন্তু সেখানে উন্নয়নের কাজ ধাক্কা খাচ্ছে কারণ পাইপ চুরি হয়ে যাচ্ছে। কারা এই পাইপ চুরি করে ফেলছে দেখুন, প্রকাশ্যে হচ্ছে পাইপ চুরি। ছবিটা দেখাচ্ছি, চঞ্চল রয়েছে আমাদের সঙ্গে। চঞ্চল, পাইপ চুরিতে বন্ধ হয়ে গেল প্রকল্পের কাজ। সাধারণ মানুষের জন্যই তো সরকার উদ্যোগী হয়েছিল, যদি সাধারণ মানুষই এরকম প্রকাশ্যে পাইপ চুরি করে নিয়ে চলে যায় তাহলে সমস্যার সমাধান কখন হবে, কিভাবে হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই ছবি হচ্ছে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের জমিরা এলাকায়। ঠিকই বলেছে যে সরকার সোচ্চা, অর্থাৎ সরকার সোচ্চা দেখালো এবং সেখানে সোচ্চা দেখানোর পরে যে টাকা বরাদ্দ হলো মানুষের সমস্যা সমাধানের জন্য, এবং সমস্যা সমাধানের পর টাকা বরাদ্দ হওয়ার পরে টেন্ডার হলো, টেন্ডার হওয়ার পরে সেই এলাকায় পাইপও চলে এসেছিল। কিন্তু কিছু মানুষ, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ কিন্তু তারা সেই পাইপ চুরি করে নিয়ে গেছে নিজের বাড়ির ব্যবহারের জন্য। আর এই ছবি কিন্তু চুরির যে ছবি, সেই চুরির ছবি কিন্তু ভাইরাল হতেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং গ্রামের কিছু মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে যে যেখানে সরকার টাকা বরাদ্দ করলো স্বেচ্ছায়, যেখানে মানুষের সমস্যা সমাধানের জন্য এলাকায় পাইপ চলে আসছে, একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যেখানে পানীয় জলের সমস্যা কিন্তু আমরা দেখে এসেছি এবং আর্সেনিকের যে প্রয়োগ রয়েছে, যেটা আর্সেনিকের জন্য মানুষ জল পান করতে পারছে না, সেখানে সরকার পানীয় জলের ব্যবস্থা করেছে যাতে মানুষ শুদ্ধ পানীয় জল খেতে পারে। কিন্তু সেখানে সাধারণ মানুষ প্রকাশ্যে পাইপ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। বেশ।